ক্লাসের শুরুতে সবাইকে সালাম ও শুভেচ্ছা। তো আজকে আমরা আলোচনা করব গ্লোমেরুলোনেফ্রাইটিস। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কিডনি, ইউরেটার, ব্লাডার অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট সিস্টেমের মধ্যে থেকে একটা রোগ, যেটাকে বলা হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস, সংক্ষেপে জিএন। আসলে এই গ্লোমেরুলোনেফ্রাইটিসটা কি, এই বিষয়টা নিয়ে আমাদের আজকে আলোচনা, প্রথম বিষয়। এরপরে আমরা অন্য টপিকসে যাব। তো এই গ্লোমেরুলোনেফ্রাইটিসটা কি, এটাকে দুইটা নামে বলা হয়। একটা হচ্ছে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস আর একটা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম। তো বলছে যে নেফ্রোটিক সিনড্রোম হলো একটি কিডনি রোগের অবস্থা যেখানে নিচের উপসর্গগুলো একসাথে দেখা দেয়। তার মানে এই নিচে যে আমি উপসর্গগুলোর কথা এখন বলবো, এই উপসর্গগুলো যদি একটা রোগীর মাঝে পাওয়া যায় তাহলে এটা আমরা ধরবো তার কিডনি ডিজিজের সমস্যা বা কিডনি একটা রোগ, যার নাম হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম। তো কি 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 উপসর্গগুলো থাকবে? একটা বলছে হেমাচুরিয়া। হেমাচুরিয়া অর্থাৎ কি? প্রস্রাবের সঙ্গে রক্ত থাকা। এরপরে কি? রক্তচাপ বেড়ে যাওয়া, যেটাকে আমরা বলি হাইপার টেনশন। এরপর হচ্ছে অলিগোরিয়া অর্থাৎ কম পরিমাণে মূত্র হওয়া। এরপর হচ্ছে ফ্লুইড রিটেনশন, শরীরে পানি জমে থাকা, যেমন পা ফুলে যাওয়া, চোখ ফুলে যাওয়া। রেনাল ফাংশন কমে যাওয়া অর্থাৎ কিডনির কার্যকারিতা হ্রাস পাওয়া। তার মানে এই গ্লোমেরুলোনেফ্রাইটিস যদি হয় বা নেফ্রোটিক সিনড্রোম হয়, তাহলে আমরা এখানে বেশ কয়েকটা লক্ষণ পাচ্ছি। একটা হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তির এই রোগ দেখা দিবে, তার প্রস্রাবের সাথে রক্ত যাবে, সবসময় প্রেশার বেশি থাকবে, হাই প্রেশার রোগী হবে, প্রস্রাব খুব কম পরিমাণে হবে এবং পুরো শরীর ফুলে যাবে, বিশেষ করে পা গুলা ফুলে যাবে, তারপর চোখ ফুলে যাবে। ঠিক আছে, এরপর যদি আমরা সিরাম ক্রিয়েটিনিন টেস্ট করি, কিডনির ফাংশন কার্যকারিতা চেক করি, তাহলে দেখবো যেটা কমে গেছে। এরপর আসি যে প্রধান উপসর্গ কি বলছে, মুখ, পা ও চোখ ফোলা ভাব অর্থাৎ সয়েলিং অফ ফেস, লেগ, হ্যান্ড, আইলাইট। অলিগোরিয়া, হেমাচুরিয়া, ফিভার, জ্বর থাকতেও পারে, নাও থাকতে পারে। এরপর হচ্ছে ত্বকের ক্ষত বা গলা ব্যথা। দেখা যাচ্ছে যে 1-2 সপ্তাহ হচ্ছে, দেখা যাচ্ছে যে গলা ব্যথা হচ্ছে, তার প্রচুর গলা ব্যথা 1 থেকে 2 সপ্তাহের ভিতর। তো এখন যদি আমরা এক্সামিনেশন করি, মানে হচ্ছে আমরা পরীক্ষা নিরীক্ষা করে যে দেখবো, অন এক্সামিনেশন করবো, প্রথমে দেখবো কি মুখটা তার ফুলে গেছে, মুখটা পাফি ফেস হয়েছে। পাফি ফেস মানে মুখ ফুলে যাওয়া, ঠিক আছে, স্বাভাবিকের তুলনায় মুখটা ফুলে গেছে, শরীরে অতিরিক্ত পরিমাণে তরল বা পানি জমে গেছে। এরপর হচ্ছে কি, আমরা যদি প্রেশার চেক করে দেখি তাহলে দেখা যাবে যে তার প্রেশার অনেক বেশি, হাই ব্লাড প্রেশার। এরপরে পার দিকে যদি দেখি, পাতে যদি আঙ্গুল দিয়ে প্রেস করি তাহলে দেখা যাবে কি পায়ে পানি জমে গেছে, যেটাকে আমরা বলি লেগ এডিমা। এরপর হচ্ছে বেড সাইড ইউরিন পরীক্ষা, যেটাকে আমরা প্রোটিন ইউরিয়া। হ্যাঁ, মূত্রে প্রোটিন থাকার লক্ষণ পাওয়া যেতে পারে। ঠিক আছে, অর্থাৎ প্রস্রাব যখন টেস্ট করবেন ল্যাবে, তখন দেখা যাচ্ছে কি প্রস্রাবে প্রোটিন আছে। তো এইটা হচ্ছে আমাদের নিজস্ব পরীক্ষা নিরীক্ষা, মানে নিজে আমরা যেটা দেখবো, সে রুগী সরাসরি চোখ দিয়ে দেখবো, প্রেশার চেক করে যেটা দেখবো সেটা। এরপর আসি ইনভেস্টিগেশন, পরীক্ষা নিরীক্ষা, অর্থাৎ ল্যাবে যে টেস্টগুলো করাইতে হবে। প্রথমে কি করতে আমাদের কি করতে হবে, ইউরিন আরএমএ। ইউরিন আরএমএ যদি করি তাহলে দেখবো কি প্রোটিন ইউরিয়া, অর্থাৎ প্রস্রাবের সঙ্গে প্রোটিন যাচ্ছে, এটা পরিমাণে সামান্য হতে পারে বা একটু মধ্যম আকারের হতে পারে। এরপরে প্রস্রাবটা কালার হবে কি রেড কালার, অর্থাৎ প্রস্রাবের সাথে রক্ত যেহেতু যাচ্ছে এই জন্য রেড কালার হবে, হেমাচুরিয়া। এবং এখানে আরবিসি এবং ডাব্লিউবিসি কাস্ট পাওয়া যাবে। হ্যাঁ, এটা হচ্ছে ইউরিনারি রিপোর্ট করলে এটা দেখা যাবে। তো এই অবস্থায় রোগীর চিকিৎসা কি, এই ধরনের যদি সমস্যা হয়, ঠিক আছে, বলছে ট্রিটমেন্ট ইজ সাপোর্টিভ উইথ কন্ট্রোল অফ হাইপারটেনশন, ইডিমা অ্যান্ড ডায়ালাইসিস অ্যাজ নিডেড। তার মানে কি, এটা হচ্ছে এই রোগের চিকিৎসা সাপোর্টিভ চিকিৎসা, পাশাপাশি প্রেশার নিয়ন্ত্রণে রাখতে হবে, শরীরের যে ফোলা আছে সেই ফোলা কমানোর জন্য ওষুধ খেতে হবে। এবং যদি দেখা যায় সে দীর্ঘদিন ধরে ক্রনিক কিডনি ডিজিজ আক্রান্ত হয়, সেক্ষেত্রে ডায়ালাইসিস লাগতে পারে, সেটা পরবর্তী চিন্তা ভাবনা। ডায়ালাইসিস রোগী তো আমাদের কাছে আর আসবে না। ঠিক আছে, তো প্রাথমিক অবস্থায় যদি এই রিপোর্টগুলো দেখে ধরতে পারি আমরা যে তার এই সমস্যা ধরা পড়ছে, তাহলে আমরা ম্যানেজমেন্ট করব কিভাবে। বলছে ডায়েট, খাবার যেটা সে নর্মালি খাবে, তবে যে খাবারের মধ্যে প্রোটিন আছে, লবণ আছে, আবার হচ্ছে দেখা যায় ফলের জুস, অতিরিক্ত পানি, এগুলো খাওয়া যাবে না। এরপর আসে কি অ্যান্টিবায়োটিক, সেফুরোক্সিন। সেফুরোক্সিন 250 মিলিগ্রাম দিনে 2 বার করে 7 দিন,
এরপর যদি স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়, নেফ্রাইটিস হতে পারে, সেক্ষেত্রে আমরা ফেনক্সিমিথাইল পেনিসিলিন দিতে পারি, তবে সেফুরোক্সিমটা সব থেকে বেস্ট। এরপর ফ্লুসেমাইড, যেমন বাজারে ফ্লুসিড পাওয়া যায়, ল্যাক্সিস পাওয়া যায় 40 মিলিগ্রাম। এটা কি করতে হবে, সকালবেলা একটা করে, যদি অতিরিক্ত হয় শরীরে পানি বেশি জমে, সকালে একটা দুপুরে একটা করে দিতে হবে। তাহলে দেখা যাচ্ছে 5 থেকে 7 দিন দিলে তার শরীরে যে পানিটা আছে সেটা কমে আসবে। এরপরে প্রেশার কন্ট্রোলের জন্য আমাদের একটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দিতে হবে, যে প্রিপারেশনগুলো বর্তমানে বাজারে অ্যাভেলেবেল সেগুলো দেওয়া যেতে পারে। এরপরে ইউরিন আউটপুট চার্টটা সবসময় দেখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এই গ্লোমেরুলোনেফ্রাইটিস বা নেফ্রোটিক সিনড্রোমের ম্যানেজমেন্ট। এখন আসি অ্যাকিউট কিডনি ইনজুরি। হঠাৎ করে কোনো একটা ব্যক্তির যদি কিডনিটা ইনজুরি পায়, আঘাত খায়, এটা কি কি কারণে হতে পারে, বা এটা হলে পারে আমরা কি কি লক্ষণ পাইতে পারি। বলছে অ্যাকিউট কিডনি ইনজুরি ইজ নট এ ডায়াগনোসিস, মানে হঠাৎ করে যদি কিডনি আমরা আক্রান্ত হয় সেটা কোনো রোগ নির্ণয় না। রেদার ইট ডেসক্রাইব দ্য সিচুয়েশন হোয়ার দেয়ার ইজ এ সাডেন আর অফেন রিভার্সিবল লস অফ রেনাল ফাংশন। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না তার কিডনি কার্যকারী ক্ষমতা কমে না গেছে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু রোগটা নির্ণয় করা যায় না। হুইচ ডেভেলপস ওভার এ ডে অর উইকস অ্যান্ড ইজ অফেন অ্যাকম্পাইন্ড বাই রিডাকশন অফ ইউরিন ভলিউম। এটা কখন পাওয়া যায়, এটা দেখা যাচ্ছে যে কিছুদিন যাবত এই সমস্যা যদি ভোগে বা কয়েক সপ্তাহ যাবত যদি ভোগে, এরপরে দেখা যাচ্ছে ইউরিন ভলিউম যখন কমে যাবে, অর্থাৎ প্রস্রাবটা করতেছে স্বাভাবিকের তুলনায় যখন পরিমাণে কম হচ্ছে, তখন কিন্তু এটা ধরা যায়, ঠিক আছে। তো এই যে হঠাৎ করে কিডনি ইনজুরি যদি হয়, সেক্ষেত্রে আমরা কি পাইতে পারি, এখানে পাইতে পারি, আচ্ছা একটা ব্যক্তির যদি হঠাৎ করে প্রচুর পরিমাণে ডায়রিয়া হয়ে গেছে, পাতলা পায়খানা, বমি করতেছে, তো তার কি করছে, এই যে পানির যে শূন্যতা যেটা হয় সেটাকে যখন মেকআপ করতে না পারে তখন কিন্তু এই কিডনি দুর্বল হয়ে যায়। তো এখানে বলছে চিফ কমপ্লেন কি, হিস্ট্রি অফ ভমিটিং অর ডায়রিয়া অর ম্যাসিভ ব্লাড লস ফলোড বাই ওলিগোরিয়া অর অ্যানুরিয়া, ভমিটিং, হিক্যাপ। তার মানে কি, একটা রুগী আসছে, এসে বলতেছে তার মারাত্মক লেভেলের বমি হয়েছে এবং দেখা যাচ্ছে দিনে 20 থেকে 30 বার বা 40 বার পাতলা পায়খানা হয়েছে। তার মানে কি, এতবার পাতলা পায়খানা হয়েছে মানে শরীর থেকে সব ইলেকট্রোলাইট কমে গেছে, ঠিক আছে, স্বাভাবিকের তুলনায় কমে গেছে, শরীরের মধ্যে পানি শূন্যতা হয়েছে। আর এতবার যদি পাতলা পায়খানা কেউ করে তার প্রস্রাব হবে না, অটোমেটিক কমে যাবে। তার মানে কি, এটা যেটাকে আমরা বলতেছি ওলিগোরিয়া অথবা অ্যানুরিয়া। তো এই যে এগুলা তার সমস্যা। তো আমরা যখন এক্সামিনেশন করে দেখবো বা পরীক্ষা নিরীক্ষা করবো, তখন দেখা যাচ্ছে তার শরীরে পানি শূন্যতা দেখা দিচ্ছে, যেটাকে আমরা বলি ডিহাইড্রেশন। ডিহাইড্রেশনটা কিভাবে আমরা চেক করি, সেটা হচ্ছে যেসব রুগী এই পানি শূন্যতায় আক্রান্ত বা পাতলা পায়খানা বা অতিরিক্ত বমি করছে, তার পেটে স্কিন পিঞ্চ করতে হয়, অর্থাৎ চামড়া টেনে ধরে দেখতে হয়। টেনে আমাদের যেমন পেটের চামড়া টেনে সঙ্গে সঙ্গে ছেড়ে দিলে স্বাভাবিক অবস্থায় ফিরে যায়, কিন্তু ওই যেসব রোগী পানি শূন্যতায় আক্রান্ত তাদের কিন্তু এইভাবে আর হবে না, এটা ধীরে 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 স্লোলি ব্যাক হতে পারে, ঠিক আছে। তো এইভাবে আমাদের কিন্তু ডিহাইড্রেশন চেক করতে হয়। এরপর হচ্ছে ব্লাড প্রেশার, সেসব রোগীর ডিহাইড্রেশনে আক্রান্ত হবে, দেখা যাচ্ছে তার অনেক ক্ষেত্রে ব্লাড প্রেশার বেড়ে যাইতে পারে অথবা কমে যাইতে পারে, কিন্তু পালস রেট বেড়ে যাবে, ঠিক আছে। পালসটা হাতে স্পর্শ করলে দেখা যাবে খুব ধীরে ধীরে, খুব স্লোলি চলতেছে, কিন্তু দ্রুত, র্যাপিড। লো পালস র্যাপিড, কিন্তু মানে বিটটা দিচ্ছে দ্রুত কিন্তু অনুভূতিটা হচ্ছে কম, এটা। তো এই অবস্থায় রুগীর আমাদের যা পরীক্ষা করার প্রয়োজন সেটা হচ্ছে সিরাম ইলেকট্রোলাইট, তারপর হচ্ছে কি সিরাম ক্রিয়েটিনিন এবং ব্লাড অ্যান্ড ইউরিন কালচার সেন্সিটিভিটি টেস্ট। এই টেস্টগুলা করার প্রয়োজন লাগতে পারে, কারণ ওই যে রুগীর অতিরিক্ত পরিমাণে ডায়রিয়া হয়েছে, তার মানে কি তার শরীরের মধ্যে ইলেকট্রোলাইট যেগুলো আছে, সোডিয়াম, পটাশিয়াম, ঠিক আছে, ক্লোরাইড, এইগুলা পরিমাণ কমে যাবে, সিরাম ক্রিয়েটিনিনটা এখানে বেড়ে যাবে যাদের হঠাৎ করে কিডনি ইনজুরি সমস্যা হয়। তো এই ধরনের রুগীগুলার চিকিৎসায় হচ্ছে ফ্লুইড এবং সল্ট রেস্ট্রিক্টেড, অর্থাৎ লবণ, বেশি অতিরিক্ত পরিমাণে পানি, এসব কিন্তু খাওয়া যায় না। এরপর হচ্ছে কি হাই প্রোটিন ইটস ক্যাটাবলিক স্টেজ, মানে এটা হচ্ছে হাই প্রোটিন ডায়েট খাওয়া যাবে না। এরপর হচ্ছে কি যে কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা জাতীয় যে খাবারগুলা, ফ্যাট জাতীয় যে খাবারগুলা, এগুলা মেনটেন্স করে করতে হবে। এরপর হচ্ছে ইলেকট্রোলাইট কারেকশন করতে হবে, অ্যাসিডোসিস কারেকশন করতে হবে,
এবং হচ্ছে কি বলছে ট্রিটমেন্ট অফ প্রাইমারি কজ, যে কারণটা মানে যে কারণে এই রোগটা হচ্ছে এই প্রাথমিক কজটা চিকিৎসা করতে হবে, এবং কিডনি রোগীর সবসময় ডায়ালাইসিসের প্রয়োজন হয়। ঠিক আছে, এখন যে মেইন বিষয় সেটা হচ্ছে আমাদের ক্রনিক কিডনি ডিজিজ। এটা হচ্ছে মেইন বিষয়, এটা জানতে হবে, কারণ পরিবারে অনেকেই কিডনি রোগী থাকে আক্রান্ত। ঠিক আছে, তো এই ক্রনিক কিডনি ডিজিজ কোথা থেকে হইলো, কি বিষয়, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তো বলছে যে ক্রনিক কিডনি ডিজিজ রেফার্স টু অ্যান ইরিভার্সিবল ডিটোরিয়েশন ইন রেনাল ফাংশন দ্যাট ইউজুয়ালি ডেভেলপস ওভার এ পিরিয়ড অফ ইয়ার। অর্থাৎ যাদের দীর্ঘদিন ধরে এই কিডনির রোগ, এই কিডনির রোগীগুলা যারা দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত, এই এই রোগটা, এই কিডনির ফাংশন স্বাভাবিক অবস্থায় কখনো ফিরে আসে না। ঠিক আছে, যারা ক্রনিক কিডনি রোগে আক্রান্ত, দীর্ঘদিন যাবত কিডনি রোগে আক্রান্ত, তাদের কিডনির ফাংশন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে না। তো এটা কি একদিনে হয় না, এটা দীর্ঘদিন ধরে চলতেছে চলতেছে চলতেছে, 2 বছর, 1 বছর, 3 বছর, 5 বছর, মানে কয়েক বছর ধরে কিন্তু এই রোগটা ধীরে ধীরে ডেভেলপ করে। তো মূলত এই ক্রনিক কিডনি ডিজিজটা কেন ডেভেলপ হয় বা কোথা থেকে এই রোগটা হয়, এর কারণটা কি, এই বিষয়টা জানতে হবে। প্রথমে বলছে যে ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস, এই যে উপরে যে আমি নেফ্রোটিক সিনড্রোম বা অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিসের কথা বললাম, তো এটাই যখন দীর্ঘদিন ধরে হবে, দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে তার প্রস্রাবের সঙ্গে রক্ত যাচ্ছে পরিমাণে, প্রস্রাবের সঙ্গে প্রোটিন যাচ্ছে, মাঝে মধ্যে জ্বর থাকতেছে, প্রেশার বেশি, ঠিক আছে, শরীর ফোলা, তো এটাকে আমরা বলতেছি কি ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস। এটা বলছে 30 থেকে 40%। ডায়াবেটিস মেলাইটাস, যেসব রোগী ডায়াবেটিসে আক্রান্ত সেসব রোগীর ক্ষেত্রে কিডনি রোগ সব থেকে বেশি হয়, বিশেষ করে ইউটিআই সমস্যা বিশেষ করে দেখা দেয়। এটা হচ্ছে 20 থেকে 45%। এরপর হচ্ছে হাইপার টেনশন, যেসব রোগীর উচ্চ রক্তচাপ আছে তাদের ক্ষেত্রে কিডনি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে বা দুর্বল অকেজো হয়ে যেতে পারে। এরপর হচ্ছে কি অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি, অর্থাৎ এই যে আমাদের কিডনি থেকে ইউরেথ্রা পর্যন্ত যতটুকু পুরো লাইনটা, এটার মধ্যে যদি কোনো কারণে এই চ্যানেলটা বাধাপ্রাপ্ত হয় সেই ক্ষেত্রে হতে পারে। বলছে ক্রনিক পাইলোনেফ্রাইটিস, অর্থাৎ কিডনির নেফ্রন যে আছে, যেটা যেখানে হচ্ছে সাকনি ফিল্টার হয়, আমাদের রক্ত থেকে প্রস্রাব যেটা ফিল্টার হয়, এটা যদি ইনজুরি হয়, আঘাতপ্রাপ্ত হয়, এটাতে যদি কোনো ইনফেকশন হয়। এরপর হচ্ছে টিবিউলো ইন্টারস্টেশিয়াল ডিজিজ, আমাদের যে কিডনি যে টিউব আছে, নালী আছে, এটাতে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু এই ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে। এরপর রেনাল আর্টারি স্টেনোসিস, অর্থাৎ কিডনিতে যে আর্টারিটা প্রবেশ করে এটাকে বলা হয় রেনাল আর্টারি, এখানে যদি পাথর হয়, পাথর জমা হয় বা পাথর হয় সেই ক্ষেত্রেও হতে পারে। এরপর বলছে সিস্টেমিক ইনফ্লামেটরি ডিজিজ, যেমন এসএলই, সেক্ষেত্রে এটা হতে পারে। এছাড়াও পলিসিস্টিক কিডনি ডিজিজের ক্ষেত্রেও এই ক্রনিক কিডনি ডিজিজটা হইতে পারে। আরেকটা কাজ হচ্ছে আননোন, মানে সঠিক কি কারণে হচ্ছে কিডনি রোগটা আক্রান্ত হয়েছে সেটা কেউ জানে না, এই ক্ষেত্রেও হতে পারে। এখানে আমরা যেটা এক্সামিনেশন করে দেখব, যদি কারো দীর্ঘদিন ধরে কিডনি রোগ থাকে তার তার কি হবে, রক্ত স্বল্পতা থাকবে, যেটাকে বলতেছি অ্যানিমিয়া। তারপরে কি হবে, কিডনি রোগী আক্রান্ত শরীর ফুলে যায়, বিশেষ করে কিডনি ইনজুরি হলে পারে মুখ ফুলে যায়, পাও ফুলে যায়, কিন্তু তারপরেও সর্বপ্রথম আগে মুখ ফুলে যায়, মুখের সমস্যা হয়। আর যদি হার্টের সমস্যা থাকে সেক্ষেত্রে পা আগে ফুলে যায়। এরপর হচ্ছে কি ব্লাড প্রেশার ইউজুয়ালি রাইজড, এখানে কিডনি রোগীদের প্রেশার সবসময় স্বাভাবিকের তুলনায় অনেক বেশি থাকে। তো এগুলো আমরা এখন শুধু মুখে মুখে শুনলে তো হবে না, বা কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম, মনের মধ্যে একটা সন্দেহ জাগতে পারে যে আসলে এটা হয় কিনা। এর জন্য আমাদের শতভাগ শিওর হওয়ার জন্য কি করার প্রয়োজন, ইনভেস্টিগেশন করার প্রয়োজন, মানে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন। তো এখানে বলছে সিরাম ক্রিয়েটিনিন, তাহলে এই রোগীদের আমরা কি করতে হবে, ইউরিনারিমি করতে হবে, সিবিসি করতে হবে, সিরাম ক্রিয়েটিনিন করতে হবে, যদি ডায়াবেটিস থাকে তাহলে আরবিএস করতে হবে, ঠিক আছে, এবং হচ্ছে হাইপার টেনশন যদি থাকে ইসিজি করতে হবে, এই বিষয়গুলো করতে হবে। এরপর হচ্ছে কি আলট্রাসোনোগ্রাম, মানে কিডনির এটা দেখার জন্য এই বিষয়গুলো চেক করতে হবে। তো এখানে বলছে সিরাম ক্রিয়েটিনিন বেড়ে যাবে, ইউরিনারিতে প্রোটিন ইউরিয়া থাকবে, ইউজি অফ হোল অ্যাবডোমেন যদি করি আলট্রাসোনোগ্রাম পুরো পেটের, তাহলে এখানে দেখা যায় বাইলেটারাল স্মল কিডনি সাইজের স্বাভাবিকের তুলনায় ছোট হয়ে গেছে। এরপরে হচ্ছে কি যে বলছে আর্লি চেঞ্জ, ডিক্রিজ ক্যালসিয়াম, ইনক্রিজ পটাশিয়াম লেভেল, এগুলা বেড়ে যাইতে পারে। তো এই যে যাদের ক্রনিক কিডনি ডিজিজ, কিডনি রোগে আক্রান্ত, এই রোগীগুলোর চিকিৎসা কোথায় হয়, এই রোগীগুলোর চিকিৎসা হয় মেডিকেল কলেজে, ঠিক আছে, অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেলে, এছাড়াও যদি ভালো উন্নত হয় তাহলে বিভাগীয় লেভেলে
চিকিৎসা হয়। আমাদের কাছে এইসব রোগের চিকিৎসা হয় না, বা আমরা দিতে পারবো না, বা আমাদের রাইটও কিন্তু নাই। কিন্তু আমাদের এই রোগগুলো সম্পর্কে জানতে হবে, বিধায় কিন্তু এই বিষয়গুলো ইনফর্ম করা। চিকিৎসার সিস্টেমটা হচ্ছে কি, খাবার যেটা সেটা হচ্ছে কি খাবে, প্রোটিন, লবণ এবং হচ্ছে ফ্লুইড, এই জিনিসগুলো রেস্ট্রিক্টেড, মানে এগুলা খাওয়া যাবে না। যেসব খাবারে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, লবণযুক্ত যেসব খাবার, এবং যেসব মানে পানি জাতীয় যে খাবারগুলা, ফল জাতীয় খাবার, এগুলো খাওয়া যাবে না। ঠিক আছে। এরপরে কি করতে হবে, ক্যালসিয়াম কার্বনেট 500 মিলিগ্রাম সকালে একটা, রাতে একটা কন্টিনিউ করতে হবে। এরপর হচ্ছে কি কোলেক্যালসিফেরল, ঠিক আছে, অর্থাৎ ভিটামিন D3 0.25 PM, এটা হচ্ছে খেতে হবে রাতে দুপুরে একটা করে কন্টিনিউ। এরপর হচ্ছে ফেরাস সালফেট, সকালে একটা, রাতে একটা করে কন্টিনিউ করবে যদি পেশেন্টটা কি হয়, অ্যানিমিক হয়, অর্থাৎ রক্ত স্বল্পতা হয়। এর পাশাপাশি কি করতে হবে, ট্রিটমেন্ট অফ আন্ডারলাইনিং কজ, অর্থাৎ কি কারণে এই সমস্যাগুলো হচ্ছে সেই অনুযায়ী চিকিৎসা করতে হবে। উপদেশ হচ্ছে ডাক্তারের পরামর্শ ছাড়া প্রেশারের ওষুধ বন্ধ করা যাবে না। অনেকেই যারা দেখা যাচ্ছে যে ফার্মেসি আপনারা করেন বা করতেছেন, বা যাদের ফার্মেসি আছে, ভাই মিউট রাখেন, কানে ধরতেছে ভাই। কানে আর চলতেছে, মিউট রাখেন না, কানে ধরতেছে তো। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে ডাক্তারের পরামর্শ ছাড়া প্রেশারের ওষুধ বন্ধ করা যাবে না। কিন্তু ফার্মেসি, বাংলাদেশে কিছু কিছু অধিকাংশ ফার্মেসি পণ্ডিতেরা আছে, এরা কি করে, ডাক্তার বলছে যে এগুলা প্রেশারের ওষুধ খাইতে, কিন্তু সে বলছে আপনার প্রেশার তো কম, ওষুধ বন্ধ রাখেন। এই কাজগুলো করা যাবে না। হাইপার টেনশনের রোগীর প্রেশার ওষুধ কখনো বন্ধ করা যাবে না। ঠিক আছে। এরপর হচ্ছে কি ধূমপান, তামাক, জর্দা, গুল ব্যবহার করা যাবে না। আমিষ জাতীয় খাবার যেমন গরুর মাংস, দুধ, ডিম, এগুলো বেশি খাওয়া যাবে না। চর্বিযুক্ত খাবার যেমন গরুর মাংস, খাসি মাংস, চিংড়ি মাছ, দুধের স্বর কম খাবার খাইতে হবে। প্রতিদিন 30 মিনিট করে হাঁটবেন, ওজন কমাইতে হবে। প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে। লবণ খাওয়া যাবে না পাতে। মানসিক চাপ থেকে দূরে থাকতে হবে। প্রেশার সবসময় 130/80 মধ্যে নিয়ন্ত্রণে রাখতে হবে। এর কম থাকলেও সমস্যা নাই। এরপর হচ্ছে প্রেশার নিয়ন্ত্রণ না থাকলে হার্ট অ্যাটাক, কিডনি ফেলার, স্ট্রোক, অন্ধত্ব সহ অনেক জটিল রোগের সমস্যা হতে পারে। এই বিষয়গুলো সম্পর্কে রোগীকে সচেতন করতে হবে, এবং পানি পরিমাণ মতো খাবে বা খেতে হবে। ঠিক আছে। তো আরে বাবা মশা, এখন আমরা যেটা দেখবো হচ্ছে ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন, ইউটিআই সম্পর্কে আমরা জানবো কিছু। ঠিক আছে। ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন অর্থাৎ ইউটিআই। হ্যাঁ, এই ইউটিআই রোগী কিন্তু আমাদের প্রত্যেকটা চেম্বারে, প্রত্যেকটা ফার্মেসিতে হিউজ পরিমাণে এই প্রস্রাবের ইনফেকশন, এই ধরনের রোগীগুলো কিন্তু প্রচুর পরিমাণে আসে। তো এই যে ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন, এই বিষয়টা সম্পর্কে আমরা আজকে জানবো, বা এখন জানবো। তো বলছে অ্যান ইনফেকশন এনিহার কিডনি টু ইউরেথ্রা অ্যালং দ্য ইউরিনারি ট্রাক্ট ইজ কল্ড ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন। তার মানে কি বুঝতেছেন, কিডনি থেকে একবারে প্রস্রাব বের হওয়া পর্যন্ত যে ইউরেথ্রা যেটা আছে, মূত্রনালী আছে, এই পর্যন্ত যে কোনো জায়গায় যদি ইনফেকশন হয় সেটাকে আমরা বলতেছি ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন। বলছে দ্য ইউরিনারি ট্রাক্ট ক্যান বিকাম ইনফেক্টেড উইথ ভেরিয়াস ব্যাকটেরিয়া বাট দ্য মোস্ট কমন ইজ ইকোলাই ডেরাইভড ফ্রম দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্রাক্ট। অর্থাৎ এই যে ইউটিআই হওয়ার জন্য যত ধরনের জীবাণু আছে, যত ধরনের ব্যাকটেরিয়া আছে, সবগুলোর মধ্যে সবথেকে কমন ব্যাকটেরিয়া যার নাম হচ্ছে ইকলাই সংক্ষেপে, যার ফুল নাম হচ্ছে ইস্কেরিসিয়া কলি, যেটা আমাদের এই যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্রাক্ট সিস্টেম, যেটা আমি এই তো পূর্বে আমি পড়াইছিলাম টপিক,
সেই জিআই ট্র্যাকের মধ্যেই এই ব্যাকটেরিয়াটা থাকে। অর্থাৎ সহজ বাংলায় যদি বলি, আমাদের যে নাড়ি ভুঁড়ি থাকে, আমরা যে মল পায়খানা করি, এটাতে সব থেকে এই ব্যাকটেরিয়াটা সব থেকে বেশি থাকে। বলছে দ্য মোস্ট কমন প্রেজেন্টিং প্রবলেম ইজ সিস্টাইটিস উইথ ইউরেথ্রাইটিস জেনারেলি রেফার্ড টু অ্যাজ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। তার মানে এর মধ্যেও এই যে কিডনি থেকে ইউরেথ্রা পর্যন্ত যে কোনো জায়গায় ইনফেকশন হলে এটাকে আমরা বলছি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। তার মধ্যে থেকেও আলাদা করে যদি স্পেসিফিকলি ভাবে বলা যায়, সেক্ষেত্রে হচ্ছে ইউরিনারি ব্লাডার, যেটা মূত্রথলি, সেখানে যদি ইনফেকশন হয়, কিংবা আমাদের যে মূত্রনালী আছে যেটাতে আমরা প্রস্রাব করি, এইটাতে যদি ইনফেকশন হয়, সব থেকে বেশি ইনফেকশন এই দুই জায়গাতে হয়। একটা হচ্ছে মূত্রথলিতে আর একটা মূত্রনালীতে। এই দুই জায়গায় ইনফেকশন হলে এটাকে আমরা বলতেছি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই। তো এই ইউটিআইটা হলে কি কি সমস্যা পাবো? প্রস্রাব করতে কি হবে? জ্বালা পোড়া হবে, যেটাকে আমরা বলতেছি ডিজিউরিয়া। এরপর হচ্ছে কি কোমর ধরবে, কোমর ব্যথা হবে, লয়েন পেইন। এরপর হচ্ছে কি তলপেটে ব্যথা হবে, লোয়ার অ্যাবডোমিনাল পেইন। অনেক সময় এই প্রস্রাবের সঙ্গে কি যাইতে পারে? রক্ত যাইতে পারে, যেটাকে আমরা বলতেছি হ্যামাচুরিয়া। এবং প্রস্রাবটা ঘন ঘন হবে, ফোটায় ফোটায় হবে, প্রস্রাবের বাজে দুর্গন্ধ হবে, এবং প্রস্রাবের কালারটা মেঘাচ্ছন্ন হবে। অর্থাৎ আকাশ মেঘলা হলে যেমন দেখা দেয়, প্রস্রাবের রংটা সেই রকম হবে। ঠিক আছে? এই ধরনের সমস্যাগুলো যদি কোনো একটা ব্যক্তির মধ্যে থাকে, বা ওই ব্যক্তিটি এসে যদি এই ধরনের অভিযোগ করে, তাহলে এটাকে আমরা বলবো ইউটিআই। তো এই ইউটিআই হলে আমরা পরীক্ষা নিরীক্ষা করবো কি? এই প্রস্রাবে ইনফেকশন হলে কি করতে হবে? আমাদের প্রস্রাব টেস্ট করতে হবে, অর্থাৎ যেটাকে আমরা বলি ইউরিনারেমি। তো এখানে ইউরিনারেমি চেক করলে দেখা যাবে যে পাস সেলটা 5-এর উপর থাকবে। এবং ইউরিন কালচার সেন্সিটিভিটি টেস্ট যদি করি, তাহলে দেখা যাচ্ছে যে এখানে যেই অর্গানিজমটা, যেই জীবাণুটা দ্বারা আক্রান্ত হয়েছে, ঠিক আছে, সেই জীবাণুটাকে, সেই অর্গানিজম বা ব্যাকটেরিয়াটাকে আমরা এখানে পাবো। তো এই ইউটিআই সমস্যা হলে আমরা চিকিৎসা করব কিভাবে? ইউটিআই সমস্যার চিকিৎসা বলছে অ্যান্টিবায়োটিক ইজ দ্য মেইনস্টে অফ ট্রিটমেন্ট। অর্থাৎ এই প্রস্রাবের ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিকটাই হচ্ছে সব থেকে বড় চিকিৎসার সূত্র। হ্যাঁ, এটা মূল হচ্ছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিকটা এখানে আগে সর্বপ্রথম কি করতে হবে? অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতে হবে। তো অ্যান্টিবায়োটিকটা কতদিন ধরে চিকিৎসা করব? বলছে অ্যান্টিবায়োটিক ডিউরেশন 3 days ইন ওমেন ডিউরিং প্রেগনেন্সি, 7 days অ্যান্ড 7 to 10 days ইন মেন। অর্থাৎ এই যে ইউটিআই সমস্যা হলে মহিলাদের ক্ষেত্রে 3 দিন চিকিৎসা করতে হবে, এবং পুরুষদের ক্ষেত্রে 7 থেকে 10 দিন চিকিৎসা করতে হবে। কিন্তু যদি প্রেগনেন্ট মহিলা হয়, সেক্ষেত্রে তার চিকিৎসাটা হচ্ছে অ্যান্টিবায়োটিক দিয়ে 7 দিন। তো এই অ্যান্টিবায়োটিক ইউটিআইয়ের ক্ষেত্রে ফার্স্ট চয়েস কোনটা? মানে সর্বপ্রথম যদি বলা হয় যে আপনি কোন অ্যান্টিবায়োটিকটা দিবেন এই ইউটিআইয়ের ক্ষেত্রে, ফার্স্ট চয়েস হচ্ছে নাইট্রোফুরান্টোইন, যেটা বাজারে নিনটোইন নামে সব থেকে বেশি ব্যবহৃত হয়। নিনটোইন বা নিনটোইন এছাড়া এটা হচ্ছে ফার্স্ট চয়েস। তো এই যে নিনটোইন এছার 100 মিলিগ্রাম দিনে 2 বার করে দিতে হবে, এটা একটা। আরেকটা হচ্ছে ট্রাইমিথোপ্রিন, 200 মিলিগ্রাম দিনে 2 বার করে দিতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট চয়েস। সেকেন্ড চয়েস হচ্ছে সিপ্রোফ্লক্সাসিলিন। সিপ্রোফ্লক্সাসিলিন 250 মিলিগ্রাম দিনে 2 বার। যদি প্রেগনেন্সিতে হয়, গর্ভ অবস্থা থাকে, তো গর্ভ অবস্থায় আমরা কোন অ্যান্টিবায়োটিকটা দিব এই ইউটিআই এর ক্ষেত্রে? তো বলছে ইন প্রেগনেন্সি নাইট্রোফুরান্টোইন 100 মিলিগ্রাম টুইস ডেইলি। অর্থাৎ প্রেগনেন্সি অবস্থাতেও নিনটোইন দেওয়া যাবে, বাজারে যেটা নিনটোইন বা নিনটোইন এসার পাওয়া যায়, তো এটা প্রেগনেন্সি অবস্থায় দেওয়া যাবে। হ্যাঁ, এরপরে বলছে প্রেগনেন্সি সেফোরোক্সিম, প্রেগনেন্সিতে সেফোরোক্সিমও দেওয়া যাবে। অর্থাৎ প্রেগনেন্সি যদি হয় কোনো একটা মহিলা, তার যদি প্রস্রাবের ইনফেকশন হয়, সেক্ষেত্রে সেফোরোক্সিমও অ্যাড করতে পারেন, কিংবা নাইট্রোফুরান্টোইনও অ্যাড করতে পারেন। যেটা অ্যাড করবে সেটাই কাজ করবে। এছাড়া আদার্স যে ড্রাগস, যেগুলো সিমটোমেটিক ট্রিটমেন্টের জন্য, তো দেখা যাচ্ছে যেমন প্রস্রাবের দাগ কি আছে, তলপেটে ব্যথা করতেছে, আদার্স যে ওষুধ, সেগুলোতে অ্যাড করবে। কিন্তু মূল যে অ্যান্টিবায়োটিক, অর্থাৎ ইউটিআই এর জন্য সর্বপ্রথম চিকিৎসা হচ্ছে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতে হবে। এই অ্যান্টিবায়োটিকের মধ্যেই আবার কিছু চয়েস আছে। ফার্স্ট চয়েস হচ্ছে নাইট্রোফুরান্টোইন অথবা ট্রাইমিথোপ্রিন। সেকেন্ড চয়েস হচ্ছে সিপ্রোফ্লক্সাসিলিন। প্রেগনেন্সি অবস্থা যদি হয়
ফ্যান্টোইনও দিতে পারেন, আবার সেফোরোক্সিমও দিতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে। আর ইউটিআই এর ক্ষেত্রে বলা হয় যেটা পরামর্শ যে প্রতিদিন কমপক্ষে 2 লিটার পানি পান করতে হবে। প্রস্রাবের চাপ আসলেই প্রস্রাব করতে হবে, প্রস্রাবের চাপ ধরে রাখা যাবে না। প্রস্রাবের পর পরিষ্কার পানি ব্যবহার করতে হবে। সহবাসের আগে এবং সহবাসের পরে প্রস্রাব করতে হবে। মাসিকের সময় কাপড় পরিষ্কার ব্যবহার করতে হবে, পরিষ্কার কাপড় চোপড় ব্যবহার করতে হবে। আচ্ছা, আরেকটা আসি এখন, ইউরিনারি ইনকন্টিনেন্স অর্থাৎ প্রস্রাব ধরে না রাখা। হ্যাঁ, স্বাভাবিক অবস্থায় যেমন আমরা প্রস্রাবের চাপ দিলে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট পর্যায়ে প্রস্রাব করতেছি, কিন্তু একটা রোগ আছে যে রোগটা হলে কি হয় না, প্রস্রাব ধরে রাখা যায় না। প্রস্রাবের বেগ আসার সঙ্গে সঙ্গে কি করতে হয়, প্রস্রাব করতে হয়। মানে সময় একটু যদি 2 মিনিট লেট করে তাহলে কাপড় কিন্তু ভিজে যাবে, এরকম পরিস্থিতি হয়ে যায়। এটাকে আমরা বলতেছি ইউরিনারি ইনকন্টিনেন্স। বলছে ইউরিনারি ইনকন্টিনেন্স ইজ ডিফাইন্ড অ্যাজ এনি ইনভলান্টারি লিকেজ অফ ইউরিন। অর্থাৎ আপনি আপনার মনের মতো আছেন, প্রস্রাবের চাপ আসছে, আপনি প্রস্রাব হয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ইনভলান্টারি লিকেজ, যেটাকে বলা হচ্ছে ইউরিনারি ইনকন্টিনেন্স। তো রিস্ক গ্রুপ কারা কারা এই রোগের মধ্যে আক্রান্ত বেশি হয় বা ঝুঁকি কাদের বেশি থাকে, বলছে চাইল্ড বার্থ অর্থাৎ বাচ্চা জন্ম দেয় যে মা, তাদের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হয়। হিস্টেরেক্টমি, যাদের জরায়ু কেটে ফেল দিয়েছে। অবেসিটি, যারা অনেক মোটা স্বাস্থ্যবান। রিকারেন্ট ইউটিআই, যাদের বারবার করে প্রস্রাবে ইনফেকশন হয়। ডিমেনশিয়া অর পুর মোবিলিটি, ঠিক আছে, এটা একটা। তারপর হচ্ছে কি অ্যাকিউট ইলনেস অর হসপিটালাইজেশন স্পেশালি ইন ওল্ডার পিপল, অর্থাৎ যাদের বয়স বেশি, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে বা হসপিটালে ভর্তি আছে। স্মোকিং, যারা ধূমপান করে, যারা ক্যাফেইন সেবন করে, যাদের পায়খানা শক্ত হয়, তাদের ক্ষেত্রে এই ইউরিনারি ইনকন্টিনেন্সটা দেখা দেয়। তো কি কি কারণে হতে পারে, বলছে একটা ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যদি হয় সেক্ষেত্রে হতে পারে। এরপরে হচ্ছে কি ডায়াবেটিস মেলাইটাস, যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বিশেষ করে দেখা দেয়। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যা আমরা যারা পুরুষ মানুষ আছি 50 বছরের উপর হয়ে গেলে সমস্যা দেখা দেয় হচ্ছে আমাদের যে প্রোস্টেট গ্রন্থি আছে সেটা বড় হয়ে যায়। এই বড় হয়ে গেলে যেটাকে বলা হয় বেনাইন ইনলার্জমেন্ট অফ প্রোস্টেট, বিইপি। হ্যাঁ, অথবা এটাকে আরেকটা বলা হয় ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন। এই ক্ষেত্রেও কিন্তু এই প্রস্রাব ধরে রাখা যায় না। ঠিক আছে। তো এই ক্ষেত্রে যেটা কাজ করতে হয় সেটা হচ্ছে এখানে কিছু চিকিৎসা আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি কি, কিছু কেগেল এক্সারসাইজ আছে, অর্থাৎ এই ইউটিউবে যদি আপনারা দেখেন কেগেল এক্সারসাইজ দিয়ে যদি সার্চ দেন তাহলে কিন্তু এটা পেয়ে যাবেন যে এটা কিভাবে পরীক্ষা নিরীক্ষা করতে, মানে কিভাবে ব্যায়াম করতে হয়। ইউটিউবে কিন্তু অনেক ব্যায়াম সিস্টেম দেখা আছে। এছাড়াও বাজারে কিছু ঔষধ ব্যবহার হয়, ঠিক আছে, যে ওষুধগুলা খেলে দেখা যাচ্ছে যে তার প্রস্রাবটা কন্ট্রোল করতে পারে, কিন্তু এই প্রস্রাব ঔষধ কি করতে হয়, নিয়মিত রেগুলার খেতে হয়। সেক্ষেত্রে এটা প্রস্রাবটা দেখা যাচ্ছে মোটামুটি তার নিয়ন্ত্রণের মধ্যে থাকে। যেমন বাজার নাম ইউকল পাওয়া যায়, ইউকল এই জাতীয় প্রিপারেশন ওষুধ। এরপরে দেখা যাচ্ছে যে আমাদের পেনাইং ইনলার্জমেন্ট পোস্টের যদি হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইউরোম্যাক্স যে প্রিপারেশন, ট্রান্সলিনন প্রিপারেশন যে ওষুধ, সেই ওষুধ খাইলে দেখা যাচ্ছে এটা মোটামুটি কন্ট্রোলে চলে আসে। তবে এগুলোর জন্য এই যে যারা প্রস্রাব ধরে রাখতে পারে না তাদের মূল হচ্ছে এক্সারসাইজ, কেগেল ব্যায়াম। এই ব্যায়ামটা করলে পারে এটা মূলত ঠিক পর্যায়ে চলে আসে। ঠিক আছে। তো আসলে আজকে এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে বেনাইন ইনলার্জমেন্ট অফ প্রোস্টেট, অর্থাৎ আমাদের পুরুষ মানুষের যে প্রোস্টেট বড় হয়ে যায়, এই প্রোস্টেট বড় হয়ে গেলে আসলে আমাদের করণীয় কি বা এর জন্য চিকিৎসা কি। ঠিক আছে। তো প্রোস্টেট বড় হয়ে গেলে বলছে যদি প্রোস্টেটের সাইজ 35 গ্রামের কম থাকে, যখন আলট্রা করবে তখন এটা বোঝা যাবে। 35 গ্রামের যদি কম থাকে তাহলে ট্যামসোলোসিন প্রিপারেশনের ওষুধ চলবে। 35 থেকে 45 গ্রামের মানে সাইজ থাকে প্রোস্টেটটা, 35 থেকে 45 গ্রামের মধ্যে যদি থাকে তাহলে ট্যামসোলোসিন এবং ডুটাস্টেরাইড এই প্রিপারেশনের ওষুধ চলবে। হ্যাঁ,
এরপর যদি 45 গ্রাম বা তার উপরে চলে যায় সেক্ষেত্রে প্রোস্টেটের সার্জারি করতে হয়। আজকের আলোচনা এই পর্যন্তই, তেমন আর কোনো বিষয় আলোচনা নাই। ঠিক আছে, আমরা পরবর্তী ক্লাসে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। আসলে আমি খুব অসুস্থ, আমার গলাটা স্পষ্ট বুঝতে পারতেছেন কিনা, আমার গলা পুরাই ভেঙে গেছে সর্দি জ্বরের কারণে। তারপর আজকে ক্লাসটা করাইলাম। তো সবাই ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।